গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছে খুব ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে স্টোমাটা অফ লিফ। এবং স্টোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র। তোমরা সবাই জানো, ক্লাস 7-8 থেকেই তোমরা পড়ে আসছো যে পাতায় পত্ররন্ধ্র থাকে। এখন পত্ররন্ধ্র থাকে, তোমাদের বইতে তোমরা ছবিও হয়তো দেখেছো পত্ররন্ধ্র কীরকম দেখতে, কিন্তু চোখে নিজে মাইক্রোস্কোপে কীরকম দেখতে লাগে একটা পাতার স্টোমাটা বা পত্ররন্ধ্র, সেটা তোমরা জানো না বা দেখোনি কখনো। তো আজকে সেই বিষয়টাই দেখাবো, ঠিক আছে? এখন তোমরা এই বিষয়ে দুটো কথা বলে নি, আমার ভিডিওটাকে স্কিপ না করে তোমরা যদি পুরোটাকে দেখো না, আমার আগের ভিডিওগুলোও বলছি, তাহলে তোমাদের এই যে বিভিন্ন কাজগুলো আমি করি, কি করে করি, সেইগুলো যেমন তোমরা জানতে পারবে, কাজের খুঁটিনাটিগুলো কোথায় কোথায় নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোথায় কোথায় স্টুডেন্টদের অসুবিধে হয়, কোথায় স্টুডেন্টরা আটকায়, কোনটা কি করতে গেলে স্টুডেন্টদের প্রবলেম হতে পারে, সেই জিনিসগুলোও কিন্তু আমি বলি যে এটা করো, এটা এইভাবে করো বা এটা এইভাবে করো না। তো আজকের জিনিসটাও তাই বলতে যাচ্ছি। এখন পত্ররন্ধ্র বিষয়ে আবার একটু ফিরে আসি। পত্ররন্ধ্র তোমরা জানো যে দ্বিবীজপত্রী উদ্ভিদ বা ডাইকটিলিডিনাস প্ল্যান্ট যেগুলো আছে, তার তোমরা পড়েছো নিম্নপৃষ্ঠে পত্ররন্ধ্র থাকে, ঊর্ধ্বপৃষ্ঠেও থাকে কিন্তু বেশি কম। আর যেটা মনোকটিলিডিনাস প্ল্যান্ট, একবীজপত্রী উদ্ভিদ, তার সমঙ্গপৃষ্ঠ পাতা হয় এবং তার দুটো পিঠেই ইকুয়াল নাম্বারে পত্ররন্ধ্র থাকে। তো আজকে যে জিনিসটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই পত্ররন্ধ্র কীরকম দেখতে হয় এবং তার ডিস্ট্রিবিউশনটা কীরকম হয় একটা ডাইকটিলিডিনাস প্ল্যান্টে, অর্থাৎ তার প্ল্যান্টটার মানে যে পাতা মানে লিফের লোয়ার সারফেসে কতগুলো কীরকম থাকে এবং আপার সারফেসে কতগুলো থাকে, সেইটা ডিস্ট্রিবিউশনটা কেমন হয় সেইটাও তোমাদের আজকে আমি করে দেখাচ্ছি। তো আজকে যে কাজটা, তার জন্য আমি যে যে জিনিসগুলো নিয়েছি সেটা হচ্ছে, দেখো আমি নিয়েছি পুঁই পাতা, পুঁই শাক, যেটা আমরা বলি মালাবার স্পিনাচের পাতা, মেথিলিন ব্লু, বায়োলজি বক্স আছে, ফরসেপ, একটা স্লাইড, গ্লিসারিন, কভার স্লিপ তোমাদের দেখাচ্ছি, দেখো একদম মাছের আঁশের মতো পাতলা স্কোয়ার শেপের গ্লাসের টুকরো মানে কাঁচের টুকরো, আর একটু মেথিলিন ব্লুয়ের সলিউশন আমি করে নিয়েছি, আর আছে স্টিকার। ঠিক আছে, এই স্টিকারটা কী কাজে লাগবে আমি তোমাদের বলছি। প্রথমে আমি যেটা করব যে একটা স্লাইডে আমি পত্ররন্ধ্র যেটা দেখাবো আর কি, তো তোমাদের এই পাতার থেকে পিল অফ করতে হবে লোয়ার অ্যান্ড আপার এপিডার্মিস। দুটো আলাদা স্লাইডে করতে পারো, কিন্তু একটা স্লাইডে করলে বেটার, তাহলে পাশাপাশি দুটো রেখে তোমরা দেখতে পারবে। এখন পাশাপাশি যদি দুটো রেখে দেখতে হয়, তাই জন্য আমাকে একটা কাজ করে নিতে হবে। এটা আমাদেরও সুবিধে, আমারও সুবিধে হয়, তোমাদেরও এই ক্ষেত্রে সুবিধে হবে, সেই জন্যই আমি বলছি। এই স্টিকারটা এই জন্যই লাগে, একটা স্টিকারকে আমি ছিঁড়লাম, ছিঁড়ে এই স্লাইডটার দুটো পাশে আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে নিয়ে এক সাইডে লিখলাম এল আর এক সাইডে লিখলাম ইউ মানে হচ্ছে আপার সারফেস, এল মানে হচ্ছে লোয়ার সারফেস। তাহলে কেন আমি লিখলাম, তোমরা হয়তো আপার সারফেস আর লোয়ার সারফেস ফিল আপ করে তার মানে এপিডার্মিসটা তোমরা নেবে, কিন্তু দেখবার সময় নিজেরা গুলিয়ে ফেলবে, যদি স্লাইড একটু এদিক ওদিক করে লাগিয়ে ফেলো, তখন গুলিয়ে ফেলবে কোনটা আপার সারফেস কোনটা লোয়ার সারফেস, তখন কিন্তু তোমাদেরই প্রবলেম হবে, কিন্তু লাস্টে কাউন্টিংয়ের ব্যাপার আছে। ঠিক আছে, তো সেই জন্যই আমি দুটো আলাদা করে নিলাম। এবারে এই পুঁই শাকের যে পাতাটা, এইটাকে আমাকে পিল অফ করতে হবে। পিল অফ করতে গেলে একটা কায়দা আছে, ভালো করে দেখো। যদি আমি পাতাটাকে ডাইরেক্ট এইভাবে ছিঁড়ি না, সোজা ছিঁড়ে দিলাম এরকম, তাতে কিন্তু এপিডার্মিস উঠবে না। হলো? তাহলে এটাকে ছেঁড়ার একটা কায়দা আছে। কি করে? পাতাটাকে আমি ধরবো এইরকম, একদম এইরকম ভাঁজ করে দেবো, মানে একটা পিঠের উপরে এরমভাবে ভাঁজ হয়ে যাবে, করে আস্তে করে এরম করে টানতে হবে এর গা বরাবর। এইখানটা খেয়াল করো, এই যেটা আমি তুলছি,
এপিডার্মিসটা উঠেছে। এখন এই এপিডার্মিসটাকে যদি আমি ফরসেপে করে তুলতে যাই তাহলে কি অবস্থাটা হবে দেখো। আমি ফরসেপে করে ছিঁড়লাম, ছিঁড়ে আমি স্লাইডের ওপর রাখবো। পুরোটা গুটিয়ে যাবে, এখানটা দেখো গুটিয়ে গেছে, ভালোভাবে ছড়াইনি, এটা কিন্তু তোমরা দেখতে পাবে না। তাহলে আমি কি করব দেখাচ্ছি। এখানটা তোমাদের অসুবিধে হবে ফরসেপে করে যদি এইভাবে তুলতে যাও, যদিও ফরসেপে করে তোলার নিয়ম, কিন্তু ফরসেপে করে তুলতে গেলে একটু প্রবলেম হবে। সেক্ষেত্রে আমি কি করব দেখো, আমি পাতাটা নিলাম, তার আপার সারফেসটাকে এবার আমি ছিঁড়ব। আচ্ছা, ছেঁড়ার ক্ষেত্রে একটা বলে দিই, তোমরা যদি আপার সারফেসও এরাম জায়গা দিয়ে মানে পাতার তলার দিকটা থেকে এরাম করে, মানে এটা হচ্ছে পত্রাগ্র একদম টিপ, এদিকটা থেকে ছেড়ো, তাহলে লোয়ার সারফেসটাও চেষ্টা করবে এদিক থেকেই ছিঁড়তে, এখান থেকেই ছিঁড়তে, এটা ওপর থেকে ছিঁড়বে না। তাহলে আমি এখান থেকে ছিঁড়ছি আপার সারফেসটা, আস্তে করে, বেশি হড়বড়িয়ে টান মারবে না, তাহলে হবে না। এবারে এই যে উঠলো এইটা আমি আঙুলের ডগায় এরমভাবে, আঙুলের ডগায় করলে পুরোটা চাড়িয়ে যাবে, এই দেখো আঙুলের ডগায় আছে, ঠিক আছে। এবার এইটাকে আলতো করে আমি ফরসেপে করে এইভাবে এর ওপর পুরো স্লাইডের উপর আমি চেপে দিলাম, চেপে দিয়ে ফরসেপের দিয়ে একটা কোণকে ধরে আলতো করে হাতটাকে আমি তুলে নিচ্ছি। দেখো নিয়েছি, নিয়ে একটু উঠে আছে তো, এবারে আমি একটু সূঁচ দিয়ে এইটাকে এরমভাবে চেপে দিলাম, পুরো ছড়িয়ে দিলাম, দেখো পুরো ছড়িয়ে গেছে। একইভাবে এটা পাতার লোয়ার দিক, এইখানটা থেকে নিয়েছি, এবার লোয়ার সারফেসটা করে একইভাবে আমাকে এইটা পিল অফ করতে হবে। তো দেখো এইখানটাতে আমি এই যে এপিডার্মিসটা উঠলো, এটা একইভাবে হাত দিয়ে এইভাবে আমি তুলে নিলাম। দেখো লোয়ার সারফেসটা নিয়েছি, এবার লোয়ার সারফেসটাকে একইভাবে এই লোয়ারের দিকে আমি এইভাবে রেখে পুরো একদম স্লাইডের মধ্যে ঠেকিয়ে দেবে, দিয়ে এইখান দিয়ে কোণটাকে ফরসেপে করে চেপে আলতো করে এই আমি রাখলাম। এবার একটা সূঁচে করে, সূঁচটাকে এরমভাবে ধরবে না, টিপ করলে এটা ছিঁড়ে যাবে, টিজ হয়ে যাবে, সাইড করে জাস্ট এরম একটুখানি ছড়িয়ে দাও, ঠিক আছে। এবারে এটায় তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তোমরা জল দিতে পারো। আমি তোমাদের দেখবার সুবিধের জন্যে এইখানে একটু করে মেথিলিন ব্লু দিয়ে দিলাম, যাতে কালারটা তোমরা বুঝতে পারো পছন্দের কালারটা কী আছে। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ওয়েট করব, কেননা কালারটা নেবার জন্যে। ওকে, আচ্ছা 2 থেকে 3 মিনিট ওয়েট করি, চলো। 3 মিনিট ওয়েট করবার পরে আমি কি করলাম, এই জলটাকে না আলতো করে ব্লটিং পেপারে টেনে নেব। ব্লটিং পেপারে আলতো করে জলটা টেনে নাও। জল যেন না থাকে। এখানে ঠেকালেই ব্লটিং পেপারে জলটা টেনে নেবে, যতটা সম্ভব জলটা ওর ওপরে দেবে না, ব্লটিং পেপার ওর ওপরে দিয়ে চেপে দেবে না, ব্লটিং পেপারটা সাইডে ধরলেই ও জল টেনে নেবে। যতটা সম্ভব জল টেনে নিয়েছি। এবারে এর ওপর আমি দেবো 1 ফোঁটা করে গ্লিসারিন। দেখতে পাচ্ছ কালারটা নিয়েছে। এবারে কভার স্লিপ দিয়ে আমি এটাকে চাপা দেবো। হ্যাঁ, কভার স্লিপ চাপা দেবার একটা নিয়ম আছে, ভালো করে খেয়াল করো। ধরবে এইরকম, এই আঙুলটা এরমভাবে সাপোর্ট থাকবে পেছন দিকে, দিয়ে এই সূঁচে করে এইভাবে কভার স্লিপটাকে ধরবে, দিয়ে কভার স্লিপটা এখানে ঠেকানোর পরে আলতো করে সূঁচটাকে টেনে এরাম করে সরিয়ে নেবে, তাহলে ভেতরে বাবল ঢুকবে না। ওকে, যদি বাবল ঢুকে যায় তাহলে কিন্তু ভেতরে এরকম কালো কালো দাগ 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 চলে আসবে।
এটাকে একইভাবে আমি কভার স্লিপ দিয়ে চাপা দিয়ে দিলাম। এই আঙুলটা দিয়ে কভার স্লিপের পেছনে সাপোর্ট দেবে, দুটো আঙুল মানে এই আঙুলটা দিয়ে সাপোর্ট দেবে, আর এই দুটো আঙুল দিয়ে ধরে এইখানে সূঁচের সাপোর্ট রাখবে, দিয়ে আলতো করে ফেলবে। টেনে নিল। এবার যে এক্সেস গ্লিসারিনটা আছে কভার স্লিপ থেকে বেরিয়ে জাস্ট এটাকে ব্লটিং পেপারে টেনে নাও। এবারে এইটা যেটা হলো সেইটাকে চলো আমরা এবারে মাইক্রোস্কোপে দেখি। এটা দেখো তোমাদের লিফটার বা পাতাটার লোয়ার সারফেসের যে স্টোমাটা তার বিন্যাসটা আমি বা ডিস্ট্রিবিউশনটা এখানে দেখিয়েছি। এটা লো পাওয়ারে আছে। এখানে দেখছো অনেক নীল নীল ডট ডট যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি স্টোমাটা, আর এর পাশে আছে গার্ড সেল, আর তার পাশে আছে সাবসিডারি সেলগুলো, যেগুলো এখানে হয়তো খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না। আমি একটু হাই পাওয়ারে ফোকাস করে তোমাদের স্টোমাটা, গার্ড সেল এবং সাবসিডারি সেল যেগুলো আছে সেইটাকে দেখাচ্ছি। একদম পয়েন্টারের মুখে দেখো যে নীল রঙের জায়গাটা আমি ফোকাস করেছি ওভাল শেপের, মানে বাইকনভেক্স শেপের যে নীল রঙের জায়গাটা আমি ফোকাস করেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্টোমাটা বা পত্ররন্ধ্র। এবার যেটা পয়েন্টারের মুখে আমি ফোকাস করলাম যে সেলটা আছে, কমলালেবুর কোয়ার মতো লাগছে দেখো, এটা হচ্ছে গার্ড সেল। ঠিক আছে, দুপাশে দুটো গার্ড সেল রয়েছে। এবার আমি যেটা পয়েন্টারের মুখে ফোকাস করেছি সেই সেলটা হচ্ছে সাবসিডারি সেল। ভালো করে খেয়াল করে দেখো একটা জিনিস, যে গার্ড সেল দুটো যেরমভাবে আছে, এই সাবসিডারি সেল দুটো সাইডে, গার্ড সেলের দুটো সাইডে রয়েছে সাবসিডারি সেল দুটো, এবং এইটা গার্ড সেলের সঙ্গে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসে, ঠিক আছে, লম্বালম্বিভাবে প্যারালালি অবস্থান করছে, সমান্তরালভাবে। এই ধরনের পত্ররন্ধ্রকে বলা হয় রুবিয়েসিয়াস টাইপ। তো পুঁই পাতার এটা আমি তো করেছি, এটা হচ্ছে রুবিয়েসিয়াস টাইপের পত্ররন্ধ্র। আর একটা জিনিস দেখাচ্ছি, এই সেলগুলোতে দেখো আমি পয়েন্টারের মুখে ফোকাস করেছি, এরকম আশপাশের সেলগুলোতেও দেখতে পারবে ডট 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 এইরকম, মানে স্লাইটলি ব্লুইশ গ্রিন কালারের ডট ডট যেগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্লোরোফিল। তোমরা এখানে ক্লোরোফিলটাও বুঝতে পারছো। কিন্তু হাই পাওয়ারে আমি যেটা ফোকাস করে দেখালাম, অ্যাকচুয়ালি হাই পাওয়ারে ফোকাস করে পত্ররন্ধ্রের বিন্যাস বা ডিস্ট্রিবিউশনটা দুটো সারফেসে, আপার অ্যান্ড লোয়ার সারফেসে, এইভাবে তোমরা বুঝতে পারবে না। কারণ খুব সত্যি কথা বলতে দেখো, এইখানে তোমরা যে কটা স্টোমাটা বা পত্ররন্ধ্র দেখতে পাচ্ছ হাতে গোনা 10-12টা। এখন তোমাদের তো পত্ররন্ধ্রের বিন্যাসটা তো লিখতে হবে, কতগুলো পত্ররন্ধ্র তোমরা দুটো সাইডে দেখেছো, সেই জন্য তোমাদের লো পাওয়ারেই দেখতে হবে। আমি জাস্ট পত্ররন্ধ্র, অর্থাৎ স্টোমাটা, গার্ড সেল, রক্ষী কোষ এবং সাবসিডারি কোষ যেটা আনুষঙ্গিক কোষ যেটা আছে সেটাকে দেখানোর জন্য হাই পাওয়ারে ফোকাস করলাম। কিন্তু আবার আমাকে লো পাওয়ারে ফোকাস করতে হবে, কারণ কতগুলো আছে সেটা তোমাদের কাউন্ট করতে হবে। এবার দেখো আমি আবার লো পাওয়ারে ফোকাস করেছি লোয়ার সাইড বা লোয়ার সারফেসটাকে। এইখানে তোমাদের দেখো অনেকগুলো পত্ররন্ধ্র আছে বা স্টোমাটা। তোমাদের এই যে ফিল্ডটা, ভিজুয়াল ফিল্ডটা যেটা গোল মতো যেটা দেখছো সাদা অংশটা, তার মধ্যে কতগুলো স্টোমাটা আছে এটা তোমরা কাউন্ট করো। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে আর একটা জিনিস লক্ষ্য করো, যে স্টোমাটাগুলো কিন্তু খুব ঘেঁষাঘেঁষি অবস্থায় আছে, অর্থাৎ খুব কাছাকাছি। ঠিক আছে, এবং এর সংখ্যাও অনেক বেশি। এরপরে আমি আপার সারফেসটা ফোকাস করছি, সেখানে দেখবে স্টোমাটার সংখ্যাও কম এবং স্টোমাটাগুলো অনেক দূরে দূরে ছড়িয়ে আছে, এর মতো এত ঘেঁষাঘেঁষি নেই। আমি আপার সারফেসটা ফোকাস করছি, লো পাওয়ারেই ফোকাস হবে। এবার দেখো আমি আপার সারফেসটাকে ফোকাস করেছি লিফের। এখানেও অনেক পত্ররন্ধ্র রয়েছে বটে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো
স্টোমাটা বা পত্ররন্ধ্রগুলোর কিন্তু ডিস্ট্রিবিউশনটা অনেক ওয়াইড স্পেসড, অর্থাৎ তাদের মধ্যে গ্যাপিংটা অনেক বেশি, মধ্যিখানে আদার্স সেল প্রচুর রয়েছে, অর্থাৎ স্টোমাটাগুলো ঘেঁষাঘেঁষি অবস্থায় নেই। লোয়ার সারফেসে যতটা ঘেঁষাঘেঁষি অবস্থায় ছিল বা কাছাকাছি ছিল, এখানে কিন্তু অনেক ডিসক্রিট ওয়েতে রয়েছে, অর্থাৎ অনেক ছড়িয়ে রয়েছে, অত ঘেঁষাঘেঁষি নেই। এবং এখানেও যদি তোমরা কাউন্ট করো তাহলে ডেফিনেটলি তোমরা দেখবে যে লোয়ার সারফেসের থেকে আপার সারফেসে কিন্তু তোমাদের পত্ররন্ধ্রের সংখ্যা কম আসবে। এবারে চলো দুটো সাইডকে, অর্থাৎ লোয়ার সাইড এবং আপার সাইডকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে কীরকম দেখতে লাগে সেইটা তোমরা দেখে নাও। মাইক্রোস্কোপে দেখলে লোয়ার সারফেস এবং আপার সারফেসে স্টোমাটাটা কিরকম দেখতে এবং তাদের ডিস্ট্রিবিউশনটা কিরকম তোমরা যখনই দেখবে ভিজুয়াল ফিল্ডটা দেখবে। ভিজুয়াল ফিল্ড বলতে যতটা গোল মতো সাদা অংশ দেখতে পাওয়া যাচ্ছে দ্যাট ইজ ইউর ভিজুয়াল ফিল্ড। এই ভিজুয়াল ফিল্ডে লোয়ার সারফেসটা কাউন্ট করে নেবে কতগুলো স্টোমাটা আছে এবং আপার সারফেসে কাউন্ট করে নেবে কতগুলো স্টোমাটা আছে, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পেরে যাবে লোয়ার সারফেস আর আপার সারফেসে কতগুলো করে স্টোমাটা ডিস্ট্রিবিউশন হয়। তো আশা করি তোমরা স্টোমাটা কেমন দেখতে, তার গার্ড সেল কিরাম দেখতে, তার সাবসিডারি সেলগুলো কিরাম দেখতে সেটাও তোমরা বুঝতে পারলে। সবকটাই আমি দেখিয়েছি এবং স্টোমাটার ডিস্ট্রিবিউশনটাও দেখলে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এবং আর একটা জিনিসও যেটা আমি দেখালাম মানে প্র্যাকটিক্যালটা করবার সময়, ওই যে ফরসেপে করে তুলতে গেলে যখন স্টোমাটাটা গুটিয়ে যাচ্ছে তাকে ছড়ানো কিন্তু খুব প্রবলেম। কারণ যদি ছড়াতে ঠিক মতো না পারো, তুমি যখন স্টোমাটা মাইক্রোস্কোপে দেখতে যাবে তখন কিন্তু দেখবে একটার ঘাড়ের ওপর একটা পড়ে আছে, ঠিক মতো গুনতেও পারবে না, পুরো জিনিসটা পরিষ্কার, তোমার পিকচারটা পরিষ্কার আসবে না। তো ওই জন্যই আমি আঙুলে করে যেরকম করে তুলে দেখালাম, ওইভাবে তোলাটাই ইজি হবে, বেটার হবে। ঠিক আছে, আঙুলে করে তুলবে, একটা কোণকে একটুখানি জাস্ট আঙুল থেকে ছাড়িয়ে নেবে ফরসেপে করে, নিয়ে আঙুলটা স্লাইডের উপরে এরকম রেখে ফরসেপটা ওইখানটা ধরবে, দিয়ে আলতো করে আঙুলটাকে এরকম করে তুলে দেবে। আঙুলে একটু আগে জলও দিয়ে রাখতে পারো, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি ছেড়ে যায়। একটুখানি জল আঙুলে নিয়ে তারপরে ওটাকে তুলে এরকম ভাবে রাখবে। তো আশা করি সবটা বোঝাতে পারলাম, কোনটা প্রস এন্ড কনস, কোন জায়গাটা করলে তোমাদের কোনটা সুবিধে হবে, কিভাবে করলে সুবিধা হবে এবং কিরাম দেখতে লাগে স্টোমাটা, সবই তোমরা বুঝতে পেরেছো। এবং আমিও যতটা সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা শুধু ভালো লাগা না, তোমরা বেনিফিটেড হবে। কারণ এই যে প্র্যাকটিক্যালগুলো এগুলো তোমাদের 11-12 আছে, তখন গিয়ে করতে গিয়ে তোমরা সমস্যায় পড়বে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করলে আমার একটু মোটিভেশনটা বাড়ে। এই জন্যই যার আনন্দ করছি তোমাদের জন্যই কেটে কুটে এগুলো পড়া, আমারও একটু মোটিভেশন বাড়ে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নিচে যে কমেন্ট সেকশন আছে সেইখানে তোমরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও। আর সেই সংক্রান্ত যদি কোনো এই যেটা বললাম এই সংক্রান্ত যদি কোনো তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমরা সেখানে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আমার যতটা সম্ভব আমি চেষ্টা করবো তার রিপ্লাই করতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো তাহলে এই পর্যন্তই। পরের দিন আবার অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো। গুড নাইট।